নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? সোফিয়ার সাতকাহনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বেশ কয়েকটা দিন ইছাপুরে জমজমাটি ঠান্ডা পড়েছে, তাই ভাবলাম যে আজকে সায়ন্তনী যেহেতু অফিস 5টায় ছুটি হয়ে যায়, ভাবলাম যে বসে পড়ি, আপনাদেরকে একটা ঘটনা শোনাই। একটা দুর্ধর্ষ ঘটনা পেয়েছি। তা আজকে যিনি ঘটনাটি শেয়ার করেছেন তার নাম হচ্ছে পৃথা ঘোষ, বাড়ি হচ্ছে বেলুড়ে। তা পৃথার বলা সেই ঘটনাটি আজকে আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। এবার পৃথা প্রসঙ্গে কটা কথা বলি। আপনারা হয়তো অনেকে জানেন, আমি দু একবার বলেওছি। আগে আমি কয়েকটি গ্রুপে যুক্ত ছিলাম, যেখানে আমি কিন্তু স্টোরি টেলিং নিয়মিতভাবে সেখানে করতাম, আসতাম। তা সেখান থেকেই কিন্তু পৃথা আমাকে ফলো করে। মানে প্রথম দিন আমার একটা ভিডিও দেখেছে, ও সেদিনকে আমায় ঘটনাটা বলছিল। বলে, আমি তোমার মুখে বলা ঘটনা শুনতে এতটাই ভালোবাসি, আমি তোমার স্ক্রিনশট নিয়ে রেখেছিলাম এবং পরে আমি সর্বত্র খুঁজে বেরিয়েছি। তা ওর সাথে আমার পুরো দিদি আর বোনের সম্পর্ক। আর মেয়েটি ভীষণ গুণী একটি মেয়ে, তার বিভিন্ন ধরনের হাতের কাজ। হ্যাঁ, তেমনি আমি আগে যে গ্রুপে ছিলাম সেখানে সে লাইভও করতো। খুব অসাধারণ একটি ভালো মনের একটি মেয়ে। তা তার বলা এই ঘটনাটি শেয়ার করছি, দেখুন আপনাদের কেমন লাগে। আর গেল ভিডিওটায় আপনারা যে কমেন্টগুলো করেছেন, কিছুর আমি উত্তর দিতে পেরেছি, কিছু দিতে পারিনি, দিতে দেরি হচ্ছে, কিন্তু দেব, সবার কমেন্টেই উত্তর দেব, কারণ কমেন্টটুকুই তো বলেছি আমার অক্সিজেন। আর আজকে এই ঘটনাটি শোনাবার আগে একটা কথা অবশ্যই বলে দিই, সেটা হচ্ছে যে আপনারা কিন্তু আজকে খুব ভালো ভালো কমেন্ট আমাকে লিখলেও পৃথাকে উদ্দেশ্য করে লিখবেন, যে তার ঘটনা আপনাদের কেমন লেগেছে। তাতে কি হবে, সেও খুব খুশি হবে এবং পরবর্তীতে তার ঝুলিতে আর কোনো ঘটনা সে যদি খুঁজে পায় বা কারোর থেকে জানতে পারে, নিশ্চয়ই আপনাদের সাথে শেয়ার করতে চাইবে। তাহলে চলুন ঘটনাটি স্টার্ট করা যাক। তা পৃথা যেটা জানিয়েছে, উত্তর কলকাতার একটি জমজমাট এলাকায় পৃথার মায়ের মামার বাড়ি। তা পৃথার মায়ের একজন মাসি, আজকের ঘটনাটা হচ্ছে তাকে নিয়ে। তা এই যে মাসি যার কথা বলছি, ইনি ছিলেন অপূর্ব সুন্দরী একজন মহিলা, কিন্তু তিনি কিন্তু বিয়ে করেননি। মানে তিনি ব্যাচেলারই ছিলেন, তিনি বিয়ে থা করেননি। আর পেশাতে তিনি একজন স্কুল শিক্ষয়িত্রী ছিলেন। যখনকার ঘটনা বলছি তা প্রায় আজ অনেক বছর আগেকার ঘটনা। তখন কিন্তু এই ভদ্রমহিলা 40 থেকে 45 বছর বয়স হবে। তা উনি মানে বাড়ি থেকে বেরিয়ে শিয়ালদায় আসতেন, শিয়ালদা থেকে ট্রেন ধরতেন, কড লাইনের কোনো একটি স্টেশনে উনি সেখানে গিয়ে নামতেন। এবং সেখানে শিক্ষয়িত্রী একটি স্কুলের ছিলেন, এবং স্কুল ছুটি হয়ে যাওয়ার পর আবার ওইভাবে এসে ট্রেন ধরে তিনি শিয়ালদা আসতেন এবং শিয়ালদা থেকে বাসে করে তিনি বাড়ি পৌঁছাতেন। এই তার ডেলি রুটিন ছিল। তা এবারে উনি চাননি যে কোন স্টেশনের ঘটনা সেটা আমি উল্লেখ করি, তাই আমি স্টেশনের নামটি জানি না, আপনাদেরকে বলতে পারলাম না। তা যেদিনকার ঘটনা বলছি, সেদিনকে উনি স্কুল ছুটির পর স্টেশনে এসছেন, যে এবার ট্রেন ধরবেন। দেখেন যে ট্রেনের কোনো একটা গন্ডগোলের কারণে ট্রেন কিন্তু আসছে না। এবং আমিও তো দীর্ঘদিন বললাম যে ডেলি প্যাসেঞ্জারই করেছি, এরকম ঘটনা যখন হয় না, একটা মেয়ের কিন্তু পক্ষে খুবই অসুবিধাজনক একটা সিচুয়েশন তৈরি হয়। কারণ এক তো দেখুন, ট্রেনে আমরা যে লোকাল ট্রেনগুলো দেখি, সেখানে কিন্তু কোনো রকম মানে বাথরুমের কোনো ব্যবস্থা থাকে না। আর স্টেশন চত্বরেও, মানে ছোট্ট স্টেশন, গ্রাম্য স্টেশন হয়তো, যে আমি যেভাবে যেই জায়গাগুলো ঘুরেছি তার মধ্যে কয়েকটার বলছি, যে সেখানে কিন্তু টয়লেট ল্যাট্রিনের সেরকম ব্যবস্থা থাকে না। আর এইরকম ট্রেন যদি আসতে দেরি হয়, তাহলে বাড়িতে ফিরতে রাত হয়ে যায়, বা ফিরতে পারবো কি না সেটাও বোঝা যায় না। ফলে খুব একটা সমস্যার মধ্যে সবাইকে পড়তে হয়। তা উনিও সেদিন যখন ওই স্টেশনে এসছেন, যখন গন্ডগোলের কথা শুনেছেন যে ট্রেন আসছে না, কখন আসবে বলা যাচ্ছে না, কিছু একটা গন্ডগোল হয়েছে,
তা তখন অলরেডি কিন্তু 7:30 বাজে ঘড়িতে। তা উনিও কিন্তু আস্তে আস্তে উনিও একটা চিন্তার মধ্যে চলে যান যে কি জানি বাবা কখন ট্রেন আসবে, কখন বাড়িতে পৌঁছাবো। এমনিতে যেহেতু উনি শিক্ষয়িত্রী, ওনার বাড়ি ফিরতে ফিরতে কখনো কখনো সন্ধে হয়ে যেত, আবার যখন কাজের প্রচণ্ড প্রেশার থাকতো তখন হয়তো একটু রাতও হয়ে যেত। কিন্তু সেদিনকে অলরেডি তখন 7:30 বাজে, ট্রেন আসছে না। তিনি কিন্তু ভীষণভাবে একটা চিন্তার জগতে চলে যান যে আমি কি করে বাড়ি পৌঁছাবো। এবারে ভদ্রমহিলার নাম ধরে নিন বেনু মাসি। হ্যাঁ, পৃথার মায়ের মাসি বললাম, তা ঠিক আছে বেনু মাসি। এবারে এতদিন আগের কথা বলছি, তখন তো মোবাইলের চল ছিল না। তা উনি খুবই চিন্তায় পড়ে যান যে বাড়ির লোক তো খুবই চিন্তা করবে, বিশেষ করে মা চিন্তা করবে। এবং ওনার মা ছিলেন কিন্তু ক্যান্সার আক্রান্ত, ফলে স্বাভাবিকভাবে এত একটা জটিল রোগে ভুগছেন তিনি। ফলে তার সন্তান, তার তো চিন্তা হবেই মায়ের জন্য, যে মার চিন্তা হয়ে যাবে যে রাত হয়ে যাচ্ছে, মেয়ে ফিরছে না। এরকম ভাবে তো যাই হোক, উনি তো একটা জায়গায় বসে আছেন। এবার বসে থাকতে থাকতে যখন রাত্রি প্রায় 8:30 মতো বাজে, তখনও কিন্তু ট্রেনের কোনো অ্যানাউন্সমেন্ট নেই, কিছু নেই, কোনো ট্রেনের সম্পর্কে কিছু বলা যাচ্ছে না। হঠাৎ করে একটি লোকের দিকে ওনার চোখ পড়ে এবং উনি দেখতে পান যে লোকটি না একটা খুব খারাপ ভাবে ওই ভদ্রমহিলার দিকে তাকিয়ে আছে। তা এবারে উনি তো স্বাভাবিকভাবে মানে খুবই একটা মানে অস্বস্তি বোধ করছেন। উনি যেটা পৃথাকে জানিয়েছেন যে আমার গাটার মধ্যে সেই মুহূর্তে ঘিন ঘিন করছিল। স্বাভাবিক এটা হয়। আর দেখুন, আমরা মেয়েরা কিন্তু মানুষের ভালো দৃষ্টি, হ্যাঁ, বা মন্দ দৃষ্টি এটা যেমন বুঝতে পারি, ভালো ব্যবহার মন্দ ব্যবহার এটাও কিন্তু আমরা চট করে বুঝতে পারি। এটা কিন্তু একটা থার্ড আই যেন আমাদের মধ্যে একটা কাজ করে। তা ওই ভদ্রমহিলার ওরকম ভদ্রলোকের ওই ভদ্রলোক বলতে পারছি না, ওই লোকটির ওরকম বিহেভিয়ার ভদ্রমহিলাকে খুবই মানে ইনসিকিউরড একটা ফিল এনে দেয়। তখন উনি কি করেন, উনি তখন যে না এখানে তো বসে থাকা যাবে না, একদম লোকটি যেন সেই কাছে চলে এসছে মনে হচ্ছে, তখন উনি ওই জায়গায় ওই সিটটি ছেড়ে দিয়ে কিছুটা দূরে একটা মানে খুঁজতে থাকেন যে কোথায় বসবো। যাই হোক, অতি কষ্টে একটি বেঞ্চে একটি জায়গা উনি পান, এবং যেখানে জায়গা পান সেখানে কিন্তু প্রচুর লোকের ভিড়। তা ওই অত লোকের মধ্যে যেহেতু গিয়ে উনি বসেন, ফলে কি হয়েছে, ওই লোকটি এসে হয়তো ওখানটা দাঁড়ায় কিন্তু আর কাছাকাছি আসতে পারে না। তা উনি যাই হোক হাঁপ ছেড়ে কিন্তু বাঁচেন। এর মধ্যে কিন্তু একটা ভালো নিউজ আসে যে গন্ডগোল মিটে গেছে, ট্রেন আসছে। তা এই রকম তো যাই হোক একটা মনের মধ্যে অস্বস্তি হচ্ছে, কারণ ওই লোকটিও দাঁড়িয়ে আছে আর ইনি তো বসে আছেন। হঠাৎ করে উনি ওনার এক মামাতো ভাইকে দেখতে পান। হ্যাঁ, দূর সম্পর্কের এক মামাতো ভাইকে উনি দেখতে পান, যার নাম ছিল দিনু। দিনু ভদ্রলোকের নাম ছিল। তো ওনাকে দেখতে পেয়ে উনিও তো খুবই মানে শান্তি পান যে একটা প্রিয়জন এই সময় একটা কাছে দেখতে পেয়েছে। এবারে ওই যে ভাই, দিনু দিনু মামাই বলছি, উনিও কিন্তু আস্তে আস্তে এগিয়ে আসেন মানে দিদির দিকে, যে কি ব্যাপার তুই এখানে। তখন তো উনি তো বলেছেন যে আমার এখানে স্কুল, আমায় আসতে হয় হ্যান ত্যান। তখন উনিও পাল্টা জিজ্ঞাসা করেছেন যে তুমি এখানে এখানে কি কি ব্যাপার। তখন বলছে আমি একটা কাজে এসেছিলাম রে দিদি, আমি এখানে এসে না আটকা পড়েছি। আর এখন তো কিছু করার নেই, উপায় নেই, ট্রেন আসছে না, ফলে ফিরতেও পাচ্ছি না। তা যাই হোক, তখন তো যাই হোক মানে ভাই বোনে দিদি আর ভাইতে মিলে কথাবার্তা চলতে থাকে। তা চলতে চলতে হঠাৎ করে ট্রেন তখন স্টেশনে ঢোকে এবং ভাই বোনে মিলে কিন্তু ট্রেনে উঠে পড়ে। হ্যাঁ, আর দুজনের মধ্যে বিভিন্ন ধরনের কথাবার্তা চলতে থাকে। এবারে ওই মানে দিদি মানে ওনার যিনি দিদি আর কি, দিনু মামার যিনি আর কি দিদি, উনি তখন বলেন যে দিদি বলেন যে ভাই রে, তুই এলি বলে আমি খুব নিশ্চিন্ত হলাম জানিস তো। এত লোকের ভিড় তবুও কিন্তু বড্ড অসহায় লাগছিল আমার।
ভগবানই নিশ্চিতই আমার জন্যই তোকে এখানে পাঠিয়ে দিয়েছে। তাই শুনে কিন্তু দিনু মামা খুব হাসেন এবং হেসে বলেন যে তাই হবে, পৃথিবীতে তো এমনি এমনি কিছু ঘটে না, তার পেছনে নিশ্চয়ই কোনো কারণ থাকে, তাই এরকম ঘটেছে। তাই এই বলে ভাই বোনে তো খুব গল্প গাছা আলোচনা সব করছে। করতে করতে ট্রেনে, এটা কিন্তু ট্রেনের মধ্যেকার ঘটনা, দুজনেই ট্রেনে উঠে পড়েছেন। এরপরে দিদি আস্তে আস্তে বলে যে জানিস তো ভাই, স্টেশনে না একটা খুব খারাপ লোক খুব খারাপভাবে আমাকে দেখছিল। তখন ওই দিনু বলে যিনি ভদ্রলোক, উনি তখন বলেন যে আর বলিস না, এইসব ফালতু লোকে তো এখন দেশ ভরে গেছে, এরা তো শুধু একা থাকে না, এদের মানে চেষ্টাটাই হচ্ছে কোনো অসহায় নারী থাকলে বা মহিলা থাকলে তাদেরকে ডিস্টার্ব করা, উত্ত্যক্ত করা। এবং এরা একা থাকে না, অনেক সময় এদের সাথে এদের গ্যাংও থাকে। এরা হয়তো ফুসলিয়ে ফাসলিয়ে কোনোভাবে বা জোর খাটিয়ে, হ্যাঁ, প্রভাব খাটিয়ে যখন একটু ফাঁকা পেল এই ধরনের মহিলাদের কিডন্যাপ পর্যন্ত করে এবং নিয়ে গিয়ে বিক্রিও করে দেয়। তুই এই সমস্ত কথা আর ভাবিস না। তো এই যাই হোক, তা ওনার দিদির তো সমানে মনেই হচ্ছে যে লোকটি কীরকমভাবে বাজেভাবে তাকিয়েছিল। ভাগ্যিস ভাই ওই সময় চলে এসেছিল, উনি অনেকটা মানে নিশ্চিন্ত হতে পেরেছিলেন, মানে অনেকটা কেন, পুরোটাই নিশ্চিন্ত হতে পেরেছিলেন। তা এরকমভাবে দুজনের মধ্যে কথাবার্তা চলতে থাকে। তাই বেনু মাসি, যার কথা ঘটনাটা বলছি, এই বেনু মাসি একটা সময় ভাইকে জিজ্ঞাসা করে যে দিনু, তোরা কেমন আছিস সকলে? তখন উনি বলেন যে হাসতে হাসতে বলেন যে ভালো আর আছি আছি কই রে, আর্থিক অনটনের মধ্যেই তো জীবনটা কেটে গেল, সারা জীবন শুধু যুদ্ধই করে গেলাম, পড়াশোনা শিখেও কিন্তু কোনো লাভ হলো না। হ্যাঁ, তা উনি তখন বলেন যে চিন্তা করিস না ভাই, এবার কি আস্তে আস্তে ওই ভাইয়ের নাম্বার স্টপেজ এগিয়ে আসছে, বলছে চিন্তা করিস না ভাই, যিনি ওপরওয়ালা তিনিই সব ঠিক করে দেবেন। তখন বলছে, তখন উনি হেসে বলেন ওনাদের আর কিছু ঠিক করার নেই। ওনাদের বলতে এখানে উনি ওনার মা, স্ত্রী এবং মেয়ের কথা বলছেন। ওদের আর কিছু ঠিক করার নেই, ওরা এখন সব ঠিকের ঊর্ধ্বে। হ্যাঁ, এই বলে উনি কিন্তু একটা করুণ হাসি হাসেন এবং তারপরে যখন নির্দিষ্ট স্টেশন আসে তখন কিন্তু নেমে চলে যান। তখন ওই বেনু মাসি উনি চিন্তা করতে থাকেন যে ছোটবেলাটা কত আনন্দে সুখেতে কেটেছে, কারণ খুব এই দিনু মামা খুব ভালোবাসতেন এই ইয়েকে, বেনু মাসিকে খুব, ওনার যেহেতু ভাই বোনের সম্পর্ক দূরসম্পর্কের হলেও, তা খুব ভালোবাসতেন, একসাথে ছোটবেলাটা কেটেছে। তা উনি মনে মনে ঠাকুরের কাছে প্রার্থনা করেন যে ঠাকুর ওদের অবস্থার উন্নতি করো, ওরা যেন শান্তিতে সুখেতে কাটাতে পারে, যেমন আমরা মানুষরা বলি সেরমভাবেই উনি বলতে থাকেন। যাই হোক, এক সময় তো ট্রেন এসে শিয়ালদায় থামে এবং শিয়ালদায় নেমে তারপর বাস স্ট্যান্ডে এসে উনি দেখেন যে ওনার যে নিজের ভাই সাজু মামা, উনি কিন্তু দাঁড়িয়ে আছেন। হ্যাঁ, তা দাঁড়িয়ে আছেন। তারপর তো ভাই বোনে তো বাসে করে তো বাড়ি ফেরে এবং বাড়িতে গিয়ে নিজের ভাইকে এবং মাকে, হ্যাঁ, পুরো ঘটনাটা যে দিনুর সাথে এরকম দেখা হয়েছিল পুরো ঘটনা কিন্তু এই ওনার দিদিভাই মানে বেনু মাসি উনি কিন্তু পুরো ঘটনাটা মাকে এবং ভাইকে বলে, কারণ তারাও খুব উৎকণ্ঠার মধ্যে ছিল যে ফিরতে এতটা লেট হয়েছে। তা যাই হোক, এই পর্যন্ত তো আপনাদেরকে বললাম। চমকটা হচ্ছে কিন্তু এরপরে। এবারে যখন এই কথাটা মানে ওনার মা এবং ভাই শোনেন, তখন কিন্তু তারাও বলেন যে মানে আর্থিক অবস্থা বা অনটন যে ওই পরিবারটিকে খুব মানে কষ্ট দিত, সেটা কিন্তু এনারাও জানতেন। এবার যা হয়, একটা দূরত্ব তৈরি হয়ে গেছিল, মানে দূরত্ব মনের দিক থেকে দূরত্ব বলছি না, জায়গার দিক থেকে দূরত্ব। এনারা কলকাতায় থাকতেন, ওনারা অন্য একটা জায়গায় থাকতেন, পরে আর দেখা সাক্ষাৎ বা যোগাযোগ সেইভাবে হয়ে ওঠেনি। দেখবেন আমাদের পরিবারগুলোতেও তাই, যে দূর সম্পর্কের কেউ একটা সময় হয়তো খুব যোগাযোগ ছিল, হয়তো মনে পড়ে তাদের কথা, কিন্তু পরে আর সেই যোগাযোগ যে তারা কিভাবে, তারাও যোগাযোগ করে না, এনারাও যোগাযোগ করেন না, এই করে কিন্তু আস্তে আস্তে যোগাযোগগুলো বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। আর বিশেষ করে এখনকার দিনে তো মোবাইল, মানুষ ইচ্ছা করলেই মোবাইলে একটা ফোন করে জেনে নিচ্ছে। আগে যেমন বাস্ক প্যাটরা গুছিয়ে সময় নেই অসময় নেই অতিথিরা বাড়িতে চলে আসতেন, এখন তো সেই চল আর নেই। তো যাই হোক,
এবারে ওনার মাও তখন বলেন যে ছোটবেলায় কত তোরা খেলা করেছিস, হ্যাঁ, কত সুখ স্মৃতি, সেই সমস্তগুলো ওনারা স্মরণ করেন। এবং দেখা হয়েছে ভাইয়ের সাথে এটা ভেবেই সবাই, বাড়ির সবাই খুবই আনন্দিত হয়ে পড়ে। ওদের খবর টবর সব নেন, মানে যিনি আর কি অসুস্থ বললাম, বেনু মাসির যিনি মা, উনি খবরটা নেন। এর পরের দিন যখন বেনু মাসি স্কুলে যাবেন বলে রেডি হচ্ছেন, তখন এই যে পৃথা ঘোষ যিনি ঘটনাটি আমায় শেয়ার করেছেন, তার মায়ের ছোট মামা বাড়ির অন্য একটা দিকে থাকতেন। তা উনি কিন্তু একটা অদ্ভুত খবর বয়ে নিয়ে আসেন। উনি বলেন যে এই যে দিনু মামা, যার কথা বলছি আর কি, যার সাথে দেখা হয়েছিল, উনি বাড়ির সবাইকে, মা, ভাই এবং মেয়েকে, নিজের স্ত্রী, মেয়ে এবং মাকে, তিন ভাই ভুল বলেছি আমি, নিজের স্ত্রী, মেয়ে এবং মাকে উনি জলখাবারে, মানে সন্ধেবেলার যে একটা টিফিন টাইপের আমরা খাই, তো অনেক বাড়িতেই এই প্রচলনটা আছে, এখন তো অনেকে খায় না, কিন্তু এই আমাদের ছোটবেলাতেও দেখতাম যে বিকেলে সান্ধ্যকালীন একটা টিফিনের ব্যবস্থা থাকতো। তা ওই টিফিনের সাথে কিন্তু বিষ মিশিয়ে উনি তিনজনকে প্রথমে মেরে ফেলেন। মেরে ফেলার পর যখন নিশ্চিত হন যে এরা তিনজনে বেঁচে নেই, মারা গেছেন, তখন কিন্তু উনি গলায় দড়ি দিয়ে মারা যান। এর পরের দিন মানে যেদিনকে ওই বেনু মাসি স্কুলে বেরোচ্ছেন, সেই দিনকার সকালবেলা, খুব ভোরবেলা, ওই পাড়ার একজন লোক এই ভদ্রলোককে ডাকতে কিন্তু ওনার বাড়িতে যান এবং গিয়ে তিনজন মহিলার লাশ তিনি দেখেন, এবং দেখেন যে দিনুবাবু ওই গলায় দড়ি, মানে ফ্যানের সাথে গলায় দড়ি দিয়ে উনি ঝুলছেন। এই ঘটনা বা এই ব্যাপারটা দেখে উনি ঊর্ধ্বশ্বাসে পাড়ায় দৌড়ে যান এবং গিয়ে একটা দোকানে উনি জানান সমস্ত ব্যাপারটা। তারপর তো পুলিশ আসে, এবং পুলিশে আসার পর পোস্টমর্টম টাইমটা ছিল ঠিক 7টা থেকে 7:30, সন্ধ্যে 7টা থেকে 7:30টার মধ্যে। ঘটনাটি তার মানে ঘটেছিল হচ্ছে যেদিনকে কিন্তু বেনু মাসির সাথে ওই দিনু মামার দেখা হয়েছিল, ঠিক আছে, সেই দিনই কিন্তু ঘটনাটা ঘটেছিল। সন্ধ্যে ঠিক 7টা থেকে 7:30টার মধ্যে কিন্তু পোস্টমর্টম রিপোর্টটা, মানে পোস্টমর্টম হয়েছিল। এবার তো এটা ঘটনাটা শুনে বেনু মাসি তো সাংঘাতিক চমকে ওঠেন, স্বাভাবিক ব্যাপার। এবং মানে এটা কি করে সম্ভব যে মানুষটা মারা গেছেন এবং তিনজনকে বিষ খাইয়ে নিজেও এরকম মানে অভাবের তাড়নায় দড়িতে ঝুলে যিনি মারা গেছেন, সেক্ষেত্রে কি করে, আর আমার সাথে এত কথা হয়েছে, এতক্ষণ টাইম আমরা কাটিয়েছি, বাড়িতে ফিরে মাকে ভাইকে সবটুকু জানিয়েছি, তারাও অবাক হয়ে গেছে যেটা সম্ভব কি করে, এরকমও হয়। তা উনি তো মানে এই কথাটা ভাবছেন আর ঝরঝর করে তো ওনার চোখ দিয়ে জল পড়ছে। তা যাই হোক, এরকম করতে করতে মানে এই ঘটনাটা শোনার পর তো তারা তো ভীষণভাবে মুষড়ে পড়েন। তার এই যে দিনু মামার স্বভাবটাই ছিল কিন্তু মানুষের উপকার করা। দেখুন, একটা কথা আমরা সবসময় বলি, বা আমাদের ছোট থেকে এই শিক্ষা দিয়েই বড় করা হয়েছে, যে সৎ থাকে ভগবান কিন্তু তার পাশে এসে দাঁড়ায় বা তাকে সাহায্য করার চেষ্টা করে, যেটা কিন্তু এখনকার দিনে খুব একটা চোখে পড়ে না। দেখবেন অনেক অসৎ মানুষ কিন্তু দেখবেন তারা কত ভালোভাবে রয়েছে, হ্যাঁ, কত ভালোভাবে তাদের জীবনযাত্রার মান উন্নত, অনেক সুস্থভাবে স্বাভাবিকভাবে রয়েছে। হয়তো সেই মানুষটা আপনার চরম কোনো ক্ষতি করেছে বা আপনাকে কষ্ট দিয়েছে, অথচ সে কিন্তু খুব ভালোভাবে রয়েছে। কিন্তু একটা জিনিস আমি জানি, জানেন, দিন শেষে, অর্থাৎ দিন শেষে কথাটার মানে হচ্ছে জীবন শেষে ভগবানের ছড়ি কিন্তু ঠিক তার উপর পড়ে। কিন্তু আমি এই যে ঘটনাটা, এটার সঙ্গে কিন্তু আবার এটাকে মেলাতে পারছি না, কারণ এত যিনি মানুষকে ভালোবাসেন,
মানুষের বিপদে পাশে দাঁড়াতে চান বা ঝাঁপিয়ে পড়েন, তার সাথে এত দুঃখ তার জীবনটা গেছে এবং আর্থিক অনটনেই এই সিদ্ধান্ত কঠিন উনি হয়েছেন যে আমি এদেরকে বিষ খাইয়ে এদেরকেও রাখবো না, বিষ খাইয়ে মারবো। তা এটা কতটা দুঃখ থেকে একটা বাবা তার নিজের সন্তানকে, স্ত্রীকে এবং মাকে মারতে পারে। তা যাই হোক, সেই বোনের বিপদে এই মৃত আত্মাই কিন্তু এসে দিদির বিপদে সেও কিন্তু সেদিনকে দেখা দিয়েছিল বা এসে দাঁড়িয়েছিল। আজকের ঘটনাটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। আমাকে বলে নয়, পৃথার কথা আমি জানতে চাই যে পৃথার বলার ঘটনাটা আপনাদের কেমন লেগেছে। দিনু বলে যে ভদ্রলোকের কথা আপনাদের সাথে বললাম, এই ভদ্রলোক কিন্তু এই বেনু মাসির জ্ঞাতি সম্পর্কিত ভাই ছিলেন এবং ওনাদের ওই জায়গাটায় যেখানে দিনু মামারা থাকতেন সেখানে কিন্তু এই বেনু মাসির মামার বাড়ি ছিল। ফলে কি যাতায়াত একটা ছিল। পরবর্তীকালে ওনারা ওখানেই থেকে যান আর বেনু মাসিরা সবাই কলকাতায় চলে আসেন। ফলে ওই যে বললাম, সম্পর্কের সুতোটা অনেকটা হালকা হয়ে গিয়েছিল, দেখা সাক্ষাৎ কম হলে যা হয়। কিন্তু ইনি যে একজন ভীষণ ভালো একটা গুড সোল এবং তার যে সেই একটা সুন্দর গুণ যে মানুষের বিপদে ঝাঁপিয়ে পড়া, সেটি কিন্তু মৃত্যুর পরেও তার দিদিকে বাঁচিয়ে তিনি সেই প্রমাণটি রেখে গেলেন। যাই হোক বন্ধুরা, আজকের ঘটনা আপনাদের কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি আপনাদের সাথে ঘটা বা কারোর কাছ থেকে শুনেছেন এরকম ঘটনা যদি থাকে, আজকে যেভাবে এনারা এগিয়ে এসে আমাকে ঘটনাগুলো বলছেন বা জানাচ্ছেন, একটু চেষ্টা করবেন দয়া করে আমার পাশে থাকার। আর কারণ আমি তো বলি যে আমি রাইটার নয় যে আমি টকটক করে লিখে ফেলবো এবং বলে ফেলবো। হ্যাঁ, আমি ঘটনা পাচ্ছি তাই আপনাদের সাথে শেয়ার করছি। আর আরেকটা কথা বলবো, যদি আজকের ভিডিও ভালো লাগে একটু পরিবার বা বন্ধুদের সাথে একটু শেয়ার করবেন। আর যারা নতুন বন্ধুরা আমাকে শুনছেন, আপনাদেরকে অনেকভাবে ধন্যবাদ জানাই, নমস্কার জানাই যে আপনাদের অমূল্য সময় ব্যয় করে আমাকে শুনছেন। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই কিন্তু একটা লাইক করে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনে অলটা প্রেস করে দেবেন, তাহলে আমার বলা যে কোনো ভিডিও নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন। আর কি বলবো, সবাই খুব খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে তাহলে পরবর্তী ভিডিওতে। নমস্কার।